বন্ধুরা আপনারা মানুন অথবা না মানুন, কিন্তু দ্য বয়েজ হলো একমাত্র শো যারা আসলে সুপার হিরো জনরাকে আগিয়ে নিয়ে যাচ্ছে এবং এটির পেছনে আসলে দ্য বয়েজের দ্য 7 টিমটি অনেকটাই বড় হাত রয়েছে। এবং আজকের এই ভিডিওতে আমরা এই সুপার হিরো টিমের সাথে কম্পারিজন করব অ্যাভেঞ্জার্সদের সাথে এবং আমরা জানার চেষ্টা করব দ্য 7 কি অ্যাভেঞ্জার্স এর মতো পাওয়ারফুল টিমকে হারাতে পারবে। সব থেকে প্রথমে দ্য 7 এর মধ্যে কোন কোন সুপার হিরো গুলো রয়েছে সেটিকে জানা যাক। এই টিমটি আসলে প্রত্যেক সিজনের মধ্যে চেঞ্জ হতে থাকে, কিন্তু 4টি মেম্বার এই টিমের পার্মানেন্ট হয়ে থাকে, যার মধ্যে রয়েছে এই টিমের লিডার অর্থাৎ হোমল্যান্ডার, এবং দ্বিতীয় দ্য ফাস্টেস্ট ম্যান এলাইভ এডরিয়ান, তৃতীয় দ্য ওশিয়ান কিং ডি, এবং চতুর্থ সব থেকে ভয়ঙ্কর ব্ল্যাক নয়র। এছাড়াও এই টিমের মধ্যে আমরা কুইন মে, ট্রান্সলেট সেজ, ল্যাম্ব রাইডার, স্টর্ম ফ্রন্ট এবং স্টারলাইটের মতো সুপার হিরো গুলোকেও দেখতে পাই। আপনারা যদি দ্য বয়েজ সিরিজকে কিছুটা পরিমাণেও দেখে থাকেন তাহলে আপনারা জানবেন যে দ্য 7 আসলে সুপার হিরো নয়, অর্থাৎ তারা কোনো সাধারণ মানুষকে বাঁচায়ও না, এমনকি তারা সাধারণ মানুষের কথা ভাবেও না, এবং এদেরকে আসলে আপনারা অ্যান্টি হিরো বলতে পারবেন না। এরা আসলে সোজা কথায় একটি সুপার ভিলেনের টিম, যেমন ক্রাইম সিন্ডিকেট আর 3 এর মধ্যে জাস্টিস লিগের অপোজিটে তাদের ইভিল ভার্সন রয়েছে, তেমনই আসলে দ্য 7 টিম হয়ে থাকে। দ্য 7 এর মধ্যে আসলে গনে গনে আমরা 7 থেকে 8টি মেম্বারকেই দেখতে পেয়েছিলাম, অন্যদিকে আমরা এমসুর মধ্যে 20টিরও বেশি অ্যাভেঞ্জারকে দেখতে পেয়েছিলাম। এই জন্য এই কম্পারিজনকে ফেয়ার বানানোর জন্য আমরা সব থেকে প্রথমে দ্য 7 এর সাথে কম্পারিজন করব 2012তে দেখানো প্রথম অ্যাভেঞ্জার টিমের সাথে, এবং এরপরে আমরা সব থেকে পাওয়ারফুল অ্যাভেঞ্জার টিমের সাথেও তাদের কম্পারিজন করব। সব থেকে প্রথমে 7 এর টিম মেম্বারের সম্বন্ধে জানা যায়। এই টিমের মধ্যে রয়েছে ডি, যাকে আপনারা ডিসি ইউনিভার্সের অ্যাকুয়াম্যানের মতোই মনে করতে পারেন, কিন্তু সে অ্যাকুয়াম্যানের মতো অত কুলও নয়, এমনকি সে অ্যাকুয়াম্যানের মতো অতটাও পাওয়ারফুলও নয়। সে আসলে রেগুলার হিউম্যানের থেকে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। যে আসলে নিজের পাঞ্চেসকে ব্যবহার করে বড় বড় পাথরকেও ডিস্ট্রয় করে দিতে পারে, কিন্তু তার স্ট্রেংথ অতটাও বেশি পরিমাণে ইমপ্রেসিভ নয়। ডিপের পাওয়ার আসলে অতটাও বেশি পরিমাণে অসাধারণ নয়, এমনকি সে অ্যাকুরেটিক ক্রিয়েচারের সাথে কোথাও বলতে পারে না, এমনকি সে কোনো অ্যাকুরেটিক ক্রিয়েচারকে কন্ট্রোল করতে পারে না। সে আসলে একটি বেগুনি রঙের মানুষ, যারা আসলে একটি গার্লফ্রেন্ড হলো অক্টোপাস। এবার দ্বিতীয় ক্যারেক্টার ট্রান্সলিউশনের সম্বন্ধে জানা যায়। এর নাম থেকে বোঝা যাচ্ছে যে ট্রান্সলিউশন আসলে নিজেকে অদৃশ্য করতে পারে। এছাড়াও তার স্কিন অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল এবং হার্ডও হয়ে থাকে, যার ফলে সে বুলেটের অ্যাটাক গুলোকেও সহ্য করে নিতে পারে, এমনকি শার্প অবজেক্ট অর্থাৎ ছুরি এবং ধারালো অস্ত্রকে ব্যবহার করেও তাকে ইনজেক্ট করা যায় না। কিন্তু ট্রান্সলিউশনের একটি বড় উইকনেসও রয়েছে, তার বডি আসলে পুরোপুরি ভাবে ইলেকট্রিসিটি প্রুফ নয়, এবং দ্য বয়েজ আসলে তার এই উইকনেসকেই ব্যবহার করে তাকে মেরে দিতে পেরে গিয়েছিল। এবার আসা যাক স্টারলাইটের কাছে। স্টারলাইটের কাছেও সুপার হিউম্যান স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি রয়েছে। স্টারলাইটের মেন পাওয়ার হলো লাইট ম্যানিপুলেশন। সে আসলে যে কোনো ধরনের লাইটকে ম্যানিপুলেট করে পাওয়ারফুল অ্যাটাককে প্রডিউস করতে পারে, এবং এই সমস্ত অ্যাটাকের জন্য সাধারণ মানুষেরা অন্ধ হয়ে যায়, এবং স্টর্ম ফ্রন্ট এবং হোমল্যান্ডারের মতো সুপার হিরো এই অ্যাটাকের কাছে ভয় পায়। এবার আসা যাক স্টর্ম ফ্রন্টের কাছে। স্টর্ম ফ্রন্ট আসলে একটি নাজি সুপার হিরো ছিল, যে আসলে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং এবং ডিউরেবল হওয়ার সাথে সাথে সে হাওয়ার মধ্যে উঠতেও পারে, এবং সে ইলেকট্রিক বোল্টকেও শুট করতে পারে, এবং এই সমস্ত ইলেকট্রিক বোল্ট গুলো এতটাই পাওয়ারফুল হয়ে থাকে যে যার ফলে সে বড় বড় বিল্ডিং কেও ডিস্ট্রয় করে দিতে পারে। এবার বন্ধুরা আসা যাক এডরিনের কাছে। এডরিন আসলে দ্য 7 টিমের ফ্ল্যাশ, যে আসলে অনেকটাই বেশি পরিমাণে স্পিডে দৌড়াতে পারে, কিন্তু সে ফ্ল্যাশের মতো অতটা ফাস্ট হয়ে থাকে না, কারণ ফ্ল্যাশ স্পিড অফ লাইটের থেকেও বেশি স্পিডে মুভ করতে পারত। অন্যদিকে এডরিনের ম্যাক্স স্পিড ছিল ম্যাক 3, অর্থাৎ সে সাউন্ড অফ স্পিডের থেকে 3 গুণ বেশি স্পিডে দৌড়াতে পারত। এবার দ্য 7 টিমের ব্যাটম্যানের কাছে আসা যাক। ব্ল্যাক নয়ার হলো এক রকমের ব্যাটম্যান, এবং এই ক্যারেক্টারটি আসলে হোমল্যান্ডারের মতো স্ট্রং এবং ডিউরেবল হয়ে থাকে, এমনকি সে খুব কাছ থেকে অ্যাটাক গুলোকেও অতি সহজেই ডট করে নিতেও পারে। এবং দ্য বয়েজ ইউনিভার্সের মধ্যে সব থেকে স্কিলফুল ফাইটার হলো ব্ল্যাক নয়ার, এমনকি যে ব্ল্যাক নয়ারকে আমাদেরকে সিজন 4 এর মধ্যে দেখানো হয়েছিল সে তো এখন আকাশে উড়তেও পারে। এবার এই টিমের লিডার দ্য হোমল্যান্ডারের কাছে আসা যাক। হোমল্যান্ডার আসলে এই টিমের সুপারম্যান, কিন্তু তার মধ্যে আসলে কোনো প্রকার মনুষ্যত্ব নেই, এবং সে দ্য বয়েজ টিমের সব থেকে পাওয়ারফুল সুপার হিরো, এবং তার কাছে সুপার হিউম্যান স্ট্রেংথ, ডিউরেবিলিটি এবং স্পিড থাকার সাথে সাথে সে খুবই বেশি পরিমাণে স্পিডে উঠতেও পারে। এবং হোমল্যান্ডারকে আমরা বেশিরভাগ সময় তার হিল লেজারকে ব্যবহার করতেও দেখেছিলাম, কারণ সে হিল লেজারকে ব্যবহার করে যে কোনো মানুষকে দূর থেকেই সে মেরে দিতে পারে, এবং এই হিট বিম আসলে যে কোনো মানুষকে মেরে দিতে পারে। এবং ডিউরেবিলিটি অনুসারে পৃথিবীর মধ্যে কোনো প্রকার অস্ত্রই নেই যার সাহায্যে আসলে হোমল্যান্ডারকে মারা যেতে পারে। স্পিডের দিকে হোমল্যান্ডার এডরিনের মতোই ফাস্ট হয়ে থাকে, এবং সে নিজের স্ট্রেংথকে
ব্যবহার করে বড় বড় বিল্ডিং থেকে শুরু করে বড় বড় সুপারহিরোকেও মেরে দিয়েছিল। হোমল্যান্ডের আসলে এই সমস্ত পাওয়ারগুলো তাকে ভয়ানক বানায় না, বরং দ্য 70 ভয়ানক হলো এই জন্যই তাদের রুথলেস নেচারের জন্য। তারা আসলে কোনো কিছু কেয়ার করে না তাদের সামনে আসলে কে রয়েছে, তারা আসলে সামনের সবাইকেই মেরে দেয়। একটি সুপার ভিলেন আসলে সুপারহিরোকে মারার আগেও 10 বার ভাবে, কিন্তু দ্য 70 এর কোনো মেম্বারই আসলে কোনো মানুষকে মারার আগে কিছুই ভাবে না। শুধুমাত্র কুইন মে এবং স্টারলাইট হলো এমন দুটো সুপারহিরো যাদেরকে আসলে কিছুটা পরিমাণে হিরো বলা যেতে পারে, এবং বাকি সমস্ত মেম্বার গুলো আসলে ভিলেনের থেকেও খারাপ। এবার আসা যাক 2012-তে আসা অ্যাভেঞ্জার টিমের কাছে। এই টিমের মধ্যে আমাদের কাছে সব থেকে প্রথমে রয়েছে ক্যাপ্টেন আমেরিকা, যে আসলে একটি ট্যাকটিক্যাল লিডার হওয়ার সাথে সাথে তার কাছে বিগ হিউম্যান এবিলিটি এবং পাওয়ার রয়েছে। এবার আসা যাক ব্ল্যাক উইডো এবং হকাইয়ের কাছে। এরা দুজনে আসলে একটি সাধারণ মানুষ, কিন্তু তাদের গ্যাজেট এবং হাতিয়ার গুলো অনেকটাই বেশি মনের ডেডলি এবং ভয়ঙ্কর। এবার আসা যাক অ্যাভেঞ্জার টিমের আয়রন ম্যানের কাছে। আয়রন ম্যান আসলে দ্য অ্যাভেঞ্জার মুভির মধ্যে এতটা একটি পাওয়ারফুল স্যুটকে বানিয়ে নিয়েছিল যার সাহায্যে সে লিভাইথনের মতো বড় মনস্টারকেও মেরে দিতে পারছিল, এবং সে নিজের শক্তিশালী অস্ত্রগুলোকে ব্যবহার করে চিতুরি আর্মির অনেকগুলো সদস্যকে সে মেরে দিতে পেরে গিয়েছিল। অন্যদিকে 2012-তে আসা হাল্ক আসলে সব থেকে পাওয়ারফুল ছিল, কারণ ওর পর থেকে হালকে অনেকটাই দুর্বল দেখানো হয়েছিল। দ্য অ্যাভেঞ্জার মুভির মধ্যে আমরা হালকের স্ট্রেংথকে দেখতে পেয়েছিলাম। সে আসলে নিজের একটি মাত্র পাঞ্চকে ব্যবহার করে লিভাইথন মনস্টারকে মেরে দিতে পেরে গিয়েছিল, এমনকি সে লিভাইথন আর্মির বড় বড় অ্যাটাক গুলোকেও অতি সহজেই সহ্য করে নিতেও পারছিল, এবং হালকের হয়তো রাগের কাছে দ্য 70 টিকতে পারবে না। এবার বন্ধুরা আসা যাক গড অফ থান্ডার থরের কাছে। 2012-র মধ্যে আসলে থর অ্যাসগার্ডের প্রিন্স ছিল, যে নিজের মিওনিরকে ব্যবহার করে এতটাই পাওয়ারফুল ব্লাস্টকে প্রডিউস করতে পারে যার ফলে বড় বড় বিল্ডিংও অতি সহজে ধ্বংস হয়ে যেতে পারে, এবং স্ট্রেংথ এবং ডিউরেবিলিটির দিকে থর হালকের মতোই ইকুয়াল হয়ে থাকে। বন্ধুরা এবার আসা যাক 2012-তে আসা দ্য অ্যাভেঞ্জার টিম কি দ্য বয়েসের মতো ডেডলি টিমকে হারাতে পারবে। অ্যাভেঞ্জার টিমের মধ্যে ব্ল্যাক উইডো এবং হকাই হলো এমন দুটো সুপারহিরো যাদের রোল এই ফাইটের মধ্যে তো থাকবে, কিন্তু তাদের রোল অতটা বেশি পরিমাণে থাকবে না যে যারা আসলে তাদের টিমকে উইনার বানিয়ে দিতে পারবে। এই দুটো সুপারহিরো আসলে নর্মাল সাধারণ মানুষই। ব্ল্যাক উইডো এবং হকাই আসলে ব্ল্যাক নয়ারের সাথে লড়াই করতে পারে, কিন্তু ব্ল্যাক নয়ারের একটি সিরিয়াস পাঞ্চি যথেষ্ট হবে এদের দুজনকে নক আউট করার জন্য। এমনটাই দ্য 70 টিমের জন্য বলা যেতে পারে, যেখানে থর, হাল্ক এবং আয়রন ম্যানের একটি পাঞ্চ তাদের টিমের অনেকগুলো মেম্বারকে নক আউট করে দিতে পারবে, এবং এই তিনটি সুপারহিরোই আসলে এই লড়াইয়ের মধ্যে বেশি ভূমিকা থাকবে। ক্যাপ্টেন আমেরিকা আসলে এই লড়াইয়ের মধ্যে ট্যাকটিক্যালের রোলকে প্লে করবে। আসলে ক্যাপ্টেন আমেরিকার কাছে তার ভাইবেনিয়ামের সিল রয়েছে, যার ফলে সে দ্য 70 টিমের যে কোনো ক্যারেক্টারের অ্যাটাক থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে, এমনকি সে হোমল্যান্ডারের হিট রেকেও ট্যাকেল করে নিতে পারবে। কিন্তু হোমল্যান্ডারের মতো সুপারহিরোর কাছে ক্যাপ্টেন আমেরিকাও টিকতে পারবে না। অন্যদিকে স্টারলাইটকে হাল্ক, থর অথবা আয়রন ম্যান নিজের একটি মাত্র অ্যাটাকের সাহায্যে নক আউট করে দিতে পারবে। এই জন্য এই লড়াইয়ের মধ্যে দ্য 70 টিমের মধ্যে সব থেকে মুখ্য ভূমিকা পালন করবে হোমল্যান্ডার, এড্রিয়ান, কুইন মে এবং ট্রান্সলিউশন। অন্যদিকে দ্য অ্যাভেঞ্জার টিম থেকে এই লড়াইয়ের মুখ্য ভূমিকা পালন করবে আয়রন ম্যান, থর এবং হাল্ক। ট্রান্সলিউশনকে আসলে আয়রন ম্যান নিজের গ্যাজেটকে ব্যবহার করে তাকে আটকে নিতে পারবে তার বডির হিট সিগনেচারের জন্য, অর্থাৎ এই লড়াইয়ের মধ্যে ট্রান্সলিউশনও অতটাও বেশিক্ষণ ধরে বেঁচে থাকতে পারবে না। অন্যদিকে যদি আমরা কুইন মেয়ের সম্বন্ধে কথা বলি, তাহলে সে অনেকটাই বেশি মনে পাওয়ারফুল এবং ডিউরেবল ক্যারেক্টার, কিন্তু সে অতটাও বেশি মনে পাওয়ারফুল নয় যে থর এবং হাল্কের সামনে বেশিক্ষণ ধরে টিকতে পারবে। থরের মিওনিরের একটি অ্যাটাকই যথেষ্ট হবে তাকে পুরোপুরি ভাবেই নক আউট করে দেওয়ার জন্য, এবং থর যদি মিওনিরকে ব্যবহার করে লাইটিং অ্যাটাককে প্রডিউস করে নেয় তাহলে কুইন মে অতি সহজেই মারাও যাবে। অন্যদিকে এড্রিয়ান অ্যাভেঞ্জার টিমকে কিছু সময়ের জন্য মুশকিলের মধ্যে ফেলিয়ে দিতে পারে, কিন্তু হাল্ক এবং থরের ডিউরেবিলিটি এতটাই বেশি যে যার ফলে তারা অতি সহজেই এড্রিয়ানের অ্যাটাক গুলোকেও সহ্য করে নিতে পারবে। মিওনিরকে ব্যবহার করে এড্রিয়ানের থেকেও ফাস্ট মুভ করতে পারে, এই জন্যই এড্রিয়ানের পাওয়ার অতটা বেশি মানে থরকে প্রবলেমের মধ্যে নিয়ে আসবে না, এবং এড্রিয়ান যদি ভুলবশত হাল্কের সামনে চলে আসে তাহলে তার অবস্থা তেমনটাই হবে যেমন অবস্থা দ্য অ্যাভেঞ্জার মুভির মধ্যে হাল্ক লোকির করে দিয়েছিল। অন্যদিকে হোমল্যান্ডার অনেকটাই বেশি পরিমাণে তো পাওয়ারফুল, কিন্তু সে এখনো পর্যন্ত ওই লেভেলের পাওয়ারকে শো করায়নি যার সাহায্যে আমরা বলতে পারবো সে হাল্ক এবং থরের সামনে টিকতে পারবে। হোমল্যান্ডার হয়তো আয়রন ম্যানকে হারাতে পারবে শুধুমাত্র নিজের
হিট ভিশনের জন্য, কারণ আমরা সবাই জানি যে হোমল্যান্ডার কাউকে মারার আগে দুবারও চিন্তা করে না। এই জন্যই হোমল্যান্ডার যদি হিট ভিশনকে আয়রন ম্যান, হাল্ক এবং থরের বিরুদ্ধে ব্যবহার করে তাহলে আয়রন ম্যান এই অ্যাটাকের জন্য মারা যাবে। কিন্তু হাল্ক এবং থরের ডিউরেবিলিটি এতটাই বেশি যে যারা হোমল্যান্ডারের হিট ভিশনকে অনেকক্ষণ ধরে সহ্য করতে পারবে। এবং এই কথাতেও কোন রকম সন্দেহ নেই যে হোমল্যান্ডারের থেকে অনেকটাই বেশি মনে পাওয়ারফুল এবং ডিউরেবল ক্যারেক্টার হলো থর এবং হাল্ক। থর আসলে নিজের লয়ের মধ্যে নিজের আশেপাশের সমস্ত এরিয়াগুলোকেই ধ্বংস করে দিয়েছিল, এমনকি সে সোকোভিয়ার মতো শহরকেও ধ্বংস করে দিয়েছিল শুধুমাত্র মিওনিরের একটি মাত্র অ্যাটাকের সাহায্যে। অন্যদিকে হাল্ক লিভাইথনের পুরো আর্মিকেই ধ্বংস করে দিয়েছিল, এমনকি সে বড় বড় আর্মির সাথেও লড়াই করেছিল। অন্যদিকে হোমল্যান্ডারের সব থেকে শক্তিশালী ফাইট যেটি আসলে সোলজার বয়ের সাথে হয়েছিল, সেখানে হোমল্যান্ডার নিজের ফুল পাওয়ারকে ব্যবহার করার পরে একটি বিল্ডিং কে ধ্বংস করতে পারে। এই জন্য থর এবং হাল্ক যদি সিরিয়াস মোডে চলে আসে তাহলে তারা হোমল্যান্ডারের সাথে সাথে পুরো দ্য সেভেন টিমকেই হারিয়ে দিতে পারবে। দ্য সেভেন টিম আসলে রুথলেস হলেও অ্যাভেঞ্জার টিমের সামনে তারা কখনোই টিকতে পারবে না। এই জন্য কোন রকম সন্দেহ ছাড়াই এই লড়াইকে দ্য অ্যাভেঞ্জার টিমই জিতে যাবে। এবং এই লড়াইয়ের মধ্যে আমি বাকি সমস্ত অ্যাভেঞ্জারদেরকেও নিইনি, যেমন ডক্টর স্ট্রেঞ্জ, স্কারলেট উইচ এবং ক্যাপ্টেন মার্ভেল, কারণ তাদের সাথে দ্য বয়েজ এর কম্পারিজন করাই একটি বোকামি হবে। বন্ধুরা, তাই আমার মতে দ্য বয়েজ টিম ভার্সেস দ্য অ্যাভেঞ্জার টিমের এই লড়াইকে অতি সহজেই অ্যাভেঞ্জার টিম জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন, আপনাদের কি মনে হয় এই লড়াইকে আসলে কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।